ক্ষণিকের জন্য একবার ভাবুন তো, নোবেল কমিটির সদস্যরা বিশ্বজোড়া খ্যাতিমান মানুষদের ফোন করেছেন, কিন্তু হঠাৎ একদিন এক মহান বিজ্ঞানীর কাছে ফোন যাচ্ছে, একবার নয়, দুবার নয়, বারবার। উপর থেকে কোনো উত্তর নেই। নোবেল কমিটি তখন প্রায় হতবাক হয়ে গেলেন। কি হলো, তিনি কোথায়? আসলে তিনি তখন ব্যস্ত ছিলেন, তার গবেষণাগারে গভীরভাবে মনোযোগ দিলেন। অথবা এমন হয়েছে, এমন ঘটনার চূড়ান্তায় হরামেশাতে লাখুল কলাকালয়ে ছাত্রদের মাঝে জ্ঞানের আলো বিতরণে তার কাছে নোবেল পুরস্কারের ফোন অনেক গুরুত্বপূর্ণ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কখনোই আশা আকাঙ্ক্ষা ছিল না রাষ্ট্র ক্ষমতায় বসান, কিন্তু 5ই আগস্টের পরে ছাত্রদের আপত্তিতে তিনি দেশের ভার বহন করেন এবং দেশের কল্যাণে তিনি তাকে নিজেকে উৎসর্গ করলেন। কি এমন ঘটনা ঘটলো যে একটি ভুলের কারণে নোবেল পুরস্কার আজ পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার? আলফ্রেড নোবেল, যিনি ডায়নামাইটের বিধ্বংসী আবিষ্কারক, যিনি পৃথিবীকে সহজলভ্য করার জন্য ডায়নামাইট আবিষ্কার করেন। এই মহান বিজ্ঞানী ডায়নামাইট আবিষ্কারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পৃথিবীর উঁচু নিচু পাহাড় পর্বতকে সমতল করার জন্য। অর্থাৎ আলফ্রেড নোবেলের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল পৃথিবীতে অনেক উঁচু নিচু পাহাড় আছে, অনেক পর্বত আছে, আর এই পাহাড় এবং পাথরগুলোকে ডায়নামাইটের লেজার রশ্মি দ্বারা সমতল করা সম্ভব। তার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটাই। আচ্ছা, তাহলে আমরা মূল গল্প বা মূল প্রতিবেদনে চলে আসি, শুরু করা যাক। ঘটনাটি ছিল আজ থেকে বহু বহু বছর আগের কথা, যখন ইউরোপের বুকে শিল্প বিপ্লবের জয়গান চলছিল। সারা ইউরোপ জুড়ে যখন শিল্প বিপ্লব এক নতুন মাত্রা তৈরি করলো, ঠিক তখনই এক নিস্তব্ধ কক্ষ বসে একজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় ভুল জিনিসটি আবিষ্কার করলেন। সেই মহান ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন ডায়নামাইটের বিধ্বংসী আবিষ্কারক আলফ্রেড নোবেল। একদিন গভীর রাতে মোমবাতির আলোয় তিনি সংবাদপত্র দেখতেছিলেন এবং সংবাদপত্রের দিকে চোখ বুলাচ্ছেন, কিন্তু হঠাৎ করে একটি শিরোনাম তার চোখে ভাসতেছিল। শিরোনামটি ছিল মৃত্যুর সওদাগর মারা গেছেন। এই হৃদয় বিতরক শিরোনামটি পড়ে আলফ্রেড নোবেল স্তম্ভিত হয়ে গেলেন। খবরটি আসলে ছিল তার ভাই লুডভিগের মৃত্যুর খবর, কিন্তু সাংবাদিকরা ভুলবশত আলফ্রেডকে মৃত ভেবে এই মর্মান্তিক শিরোনাম করেছিলেন। আর এই বাক্যটি আলফ্রেড নোবেলের হৃদয়ে তীরের মতো বেঁধে গেল। এই শিরোনামটি আলফ্রেড নোবেলের হৃদয়ে দাগ কেটেছিলেন। বিভিন্ন দেশ ডায়নামাইটকে সঠিক কাজে ব্যবহার না করে এক দেশ অন্য দেশের জনসাধারণকে মারার জন্য মরণ পাপ হিসাবে ডায়নামাইটকে ব্যবহার করেন। আর এর জন্য সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মৃত্যুর সওদাগর হিসাবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এতে আলফ্রেড নোবেল খুবই ব্যথিত হন, খুবই কষ্ট পান। আর তখন এই মহান বিজ্ঞানী চিন্তা করলেন, পৃথিবী তাকে বা বিশ্ব তাকে উদ্ভাবনের জন্য নয়, বরং ধ্বংসের প্রতীক হিসাবে মনে রেখেছেন। মানুষ তাকে মৃত্যুর সওদাগর বা মার্চেন্টস অফ ডেথ হিসাবে আখ্যায়িত করেন। আর এই চিন্তা তার মনে গভীর উদ্বেগ এবং অনুশোচনা তৈরি করেছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যা দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, আর তা ব্যবহৃত হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য। মানবতাকে এগিয়ে নেওয়ার বদলে ধ্বংসের পথ খুলে দিয়েছে এই সারা বিশ্বের বিভিন্ন দেশ। নিস্তব্ধ একটি কক্ষে বসে এই কথাগুলো ভাবতে লাগলেন, পত্রিকা পড়তে লাগলেন এবং অশ্রুসিক্ত চোখ দিয়ে অঝরে কেঁদেই গেলেন। চার দেওয়ালের ভিতর তার নীরবে আত্মচিৎকার কেউ শুনতে পায়নি। তিনি প্রতিজ্ঞা করলেন, তার জীবনে অর্জিত সমস্ত সম্পদ তিনি এমন কিছু করবেন, এমন কিছু করিয়ে মানুষকে দেখিয়ে দিবেন, যাতে নোবেল আলফ্রেডের কথা মনে করলে মৃত্যুর জয়গান নয়, জীবনের জয়গান গাইবেন। আর উদ্ভাবিত ডায়নামাইটকে তিনি রূপান্তর করবেন আশীর্বাদে। প্রিয় দর্শক, তার ঐতিহাসিক উইলের মাধ্যমে, অর্থাৎ তার প্রায় সমস্ত সম্পদ মানুষের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য তিনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, তার সেই ঐতিহাসিক উইলের মাধ্যমে জন্ম নিল নোবেল প্রাইজ, অর্থাৎ নোবেল পুরস্কার। আজ 2025 সাল শেষ হয়ে 26 সাল তৈরি করতে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল প্রাইজ পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন, সেই নোবেল প্রাইজ শুধু একটি সম্মাননা নয়, এটি আলফ্রেড নোবেলের সেই গভীর অনুশোচনার প্রতি, মানব জাতির প্রতি তার সীমাহীন ভালোবাসা এবং এক অমর নির্দেশন রয়েছে, যার কারণে তিনি তার সমস্ত সম্পদ, অঢেল সম্পদ জনগণকে বা জনগণের উদ্দেশ্যে ব্যয় করে দেন। নোবেল পুরস্কার এমন একটি পুরস্কার যা কেউ চাইলে পাওয়া সম্ভব না। পৃথিবীতে যারা ভূমিকা রেখেছে, পৃথিবীতে শান্তি সৃষ্টির জন্য, উদ্ভাবনের জন্য, মানুষের কাজ হস্তক্ষেপ করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন, তাদের মধ্যে উত্তম ব্যক্তিদের হাতে কেবল নোবেল প্রাইজ, অর্থাৎ নোবেল পুরস্কার গিয়েছে। দর্শক, এই পুরস্কার প্রমাণ করে যে একজন মানুষ চাইলে ধ্বংসের পথ থেকে সরে এসেও চিরকাল মানবতার কল্যাণে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকতে পারে। প্রতি বছর যখন নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, নোবেল পুরস্কার প্রদান করা হয়, আমরা কেবল বিজ্ঞানীদের দেখতে পাই না বা বিজ্ঞানীদের দেখতে পাই না, আমরা দেখতে পাই সেই রাতের আলফ্রেড নোবেলের কথা।
আমরা সকলে দেখতে পাই আলফ্রেড নোবেলের সেই অশ্রুসিক্ত চোখের চাহনি, দেখতে পাই তার করুণ হৃদয় ভাঙার আর্জি। আর এই পুরস্কার আমাদেরকে শেখায় জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো মানব কল্যাণ। নোবেল পুরস্কার এই নামটির সাথে জড়িয়ে আছে বিশ্বের শ্রেষ্ঠ কিছু মানুষের নাম, যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন মানবতার তরে, মানবতার কল্যাণে। আর এই পুরস্কার কেবল একটা স্বর্ণ পদক নয়, এটি মানবতার এক অদম্য সংগ্রাম, এক অদম্য শক্তির প্রতিচ্ছবি। কিন্তু এই মহান সম্মাননার পেছনের গল্পগুলো কি আমরা সবাই জানি? সেসব মানুষ যারা এই পুরস্কার কখনোই নিজেদের ব্যক্তিগত প্রাপ্তি হিসেবে দেখেনি, এবং এটি দেখেছেন একটা পবিত্র দায়িত্ব হিসাবে। পৃথিবীর যত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা, তারা তাদের কাজের পরিধি, কাজের চাহিদা আরো বাড়িয়ে দিয়েছেন। তারা শান্তির বাণী শুনিয়েছেন। যদি প্রতিটি নোবেল বিজয়ীর জীবনী রিসার্চ করা হয়, তাহলে আমরা দেখতে পাবো প্রতিটি নোবেল বিজয়ীর জীবনী একটি মহাকাব্য, মহাগল্প। তাদের জীবন সম্পর্কে জানতে গিয়ে, তাদের জীবনের গল্প সম্পর্কে জানতে গিয়ে প্রায় আমাদের চোখে জল এসে যায়। প্রতিটি বিজ্ঞানী, প্রতিটি নোবেল পুরস্কার প্রাপ্তি ব্যক্তি তাদের জীবনের কাজগুলোকে এমন ভাবে ভালোবেসে করেছিলেন যে নোবেল প্রাইজ পেয়েছে এমন খবর শুনেও তাদের কাজ থেকে তাদের কাজের মনোযোগ একটু সরাতে পারেনি। ক্ষণিকের জন্য একবার ভাবুন তো, নোবেল কমিটির সদস্যরা বিশ্বজোড়া খ্যাতিমান মানুষদের কল করেছেন, কিন্তু হঠাৎ একদিন এক মহান বিজ্ঞানীর কাছে ফোন যাচ্ছে, একবার নয়, দুবার নয়, বারবার। উপর থেকে কোনো উত্তর নেই। নোবেল কমিটি তখন প্রায় হতবাক হয়ে গেলেন। কি হলো, তিনি কোথায়? আসলে তিনি তখন ব্যস্ত ছিলেন, তার গবেষণাগারে গভীরভাবে মনোযোগ দিলেন। অথবা এমন হয়েছে, এমন ঘটনার চূড়ান্তায় হরামেশাতে লাখরুম কলাকালয়ে ছাত্রদের মাঝে জ্ঞানের আলো বিতরণে তার কাছে নোবেল পুরস্কারের ফোন অনেক গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে ক্লাস শেষে ফোনটি ধরা হলো, এবং সেই ভদ্রলোকটি ফোনটির ওই পাশ থেকে মৃদু সুরে মৃদু হাসি দিয়ে অবাক হয়ে বলতে লাগলেন, আমি দুঃখিত, আমি ক্লাসে ছিলাম, আমি ছাত্রদের পড়াশোনাকে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। হয়তোবা প্রতিটি নোবেল বিজয়ী এমনই নিঃস্বার্থ ছিলেন। তাদের কাজকে, মানুষের কল্যাণকে তারা মুখ্য মনে করতেন। মানুষের জন্য তারা জীবনকে উৎসর্গ করতেন। আর তাদের মধ্যে আমাদের জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা প্রাউড ফিল করি আমাদের একজন নোবেল বিজয়ী আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কখনোই আশা আকাঙ্ক্ষা ছিল না রাষ্ট্র ক্ষমতায় বসান, কিন্তু 5ই আগস্টের পরে ছাত্রদের আপত্তিতে তিনি দেশের ভার বহন করেন এবং দেশের কল্যাণে তিনি তাকে নিজেকে উৎসর্গ করলেন। বিদেশি শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে সংস্কার করার জন্য, দেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য, বাংলাদেশকে একটি বিজনেস হাব এরিয়াতে পরিণত করার জন্য, বাংলাদেশকে এশিয়ার ও তথা দক্ষিণ এশিয়ার একটি উন্নত, একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার জন্য দোয়া করবো, তার জন্য আশীর্বাদ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।